ওয়াকার আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। কেমন আছেন? ভালো? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। সরি আমি আসলে ওই আপনার সাথে তো ইমেইলে কয়েকবার কথা হয়েছিল। ওই যে সেই ইয়ে নিয়ে কিন্তু তারপরে আমার ফ্যামিলিতে একটা অনেক সমস্যা হয়ে যায়। এজন্য আর ওই যে আপনার মনে আছে কিনা জানি না। ওই যে এমব্রায়োলজি নিয়ে আমরা একটা কথা বলতে চেয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। ভুলে গেছেন মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার সাথে মেইলে হ্যাঁ, কথা আমার আসলে হয়েছে। ওয়াইফ খুব সিক যার কারণে আমি আর পরে আর আচ্ছা। কয়েকটা স্লাইড করার পরে আর আগাইতে পারি নাই। আপনিও তো ওই সময় নি রিপ্লেসমেন্ট ছিল। সরি হ্যাঁ, আপনার নি এর কি যেন একটা হ্যাঁ, অর্থ হ্যাঁ, হ্যাঁ। ছিল। আমার আমি আমার আসলে সে এড করতে চেয়েছিলাম ওই তখন যে কথা বলছিলেন যে আমি অনেকদিন পরে আসলাম আসলে আপনার এখানে। আম তো ওই ভদ্রলোক যে কথা বলছিলেন না যে চিটাগাং হিল ট্রাকস এর ব্যাপারটা নিয়ে? হ্যাঁ, হ্যাঁ। আমি জাস্ট একটু এড করতে চাচ্ছিলাম। I don't know if you still want to continue. হ্যাঁ, হ্যাঁ। আমি বলেন, আসলে বলেন। আমি আসলে থানচিতে বাংলাদেশের বান্দরবনের থানচি বলে একটা থানা আছে। ওখানে আমার জীবনের ১ম পোস্টিং ছিল। between 97 এর সেপ্টেম্বর থেকে 98 এর আমি আমেরিকা আসার আগ পর্যন্ত আরকি। হুম? তো it will be 8 এর সেপ্টেম্বর পর্যন্ত 98 এর সেপ্টেম্বর। আমি ওখানে ডাক্তার হিসেবে BCS দিয়ে জয়েন করছিলাম আরকি। That was my first posting. তো এর মধ্যে যেহেতু ওখানে আমরা চাকরিতে জয়েন করার ঠিক ১ মাস আগে শান্তি চুক্তি হয়েছিল। তো এইজন্য শুরুর দিকে আমাদেরকে ওই বান্দরবন শহরে থাকতে হয়েছিল কয়েক মাস এবং আমরা ওই বান্দরবন বান্দরবান, হ্যাঁ, বান্দরবান। বান্দরবান আরকি আমরা বান্দরবন বলি আরকি। সো বান্দরবান যেটা বলে আরকি কারেক্ট অ্যান্সার কারেক্ট প্রনাউন্সিয়েশন। সো এই বান্দরবানের আম আম সদর উপজেলায় আমরা বেশ কিছুদিন আমরা ৩ জন যারা থানচিতে পোস্টিং ছিলাম তারা কাজ করতাম আরকি। তো আমার আসলে ওই সময় প্লাস থানচিতেও যখন থানচি আপনি হয়তো জানেন কিনা জানি না। ইট ইস ওয়ান অফ দ্যা আমি এখন চিনি। কি হ্যাঁ, অবস্থা? চিনি, চিনি। আমি এটা রিমোটেস্ট তখন জানি। আমরা হ্যাঁ। ওই বর্ষার সময় নৌকায় করে যেতাম ১২-১৩ ঘন্টা লাগতো। আর শীতকালে চাঁদের গাড়িতে করে যেতাম। আ ইয়ে পর্যন্ত এই বুলিপাড়া পর্যন্ত তারপর ওখান থেকে ৩-৪ ঘন্টা হাঁটা লাগতো আরকি। তো আমার যারা অ্যাসিস্ট্যান্ট ছিল আমার ওয়ার্ড বয় এরা ওই আদিবাসী আরকি। আমরা তখন আসলে ওই আদিবাসী কথাটা উচ্চারণ করতাম না। বলতাম যে ইয়ে আরকি। যাই হোক আমি ওদেরকে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করছিলাম। যেমন আমার কয়েকটা অবজারভেশন আমি বলি। আমি যখন ১ম বান্দরবনে যাই, তো বিকাল বেলায় যখন ওই বান্দরবন বাজারে যেতাম সময় কাটানোর জন্য, তো দেখি সব বাঙালি। চারিদিকে বাঙালি। মানে পাহাড়ি আছে কম। তো আমি একদিন ওই ওর নাম ছিল থোয়াইচি প্রুমারমা আরকি আমার যে অ্যাসিস্ট্যান্ট। তো ওরে আমি জিজ্ঞাসা করছিলাম যে, "এই তোমাদের লোকজন কই? দেখি তো সব বাঙালি।" তো ও খুব আস্তে করে একটু ভয়ে উত্তর দিল, "স্যার আমাদের লোকজন আসলে সব এখানেই ছিল। কিন্তু বাঙালি আসার পরে আস্তে সব ওই সাঙ্গু নদীর ওই পারে চলে গেছে আরকি।" তো তারপরে ওর কাছ থেকে শুনেছি আরকি যে যেটা হয়েছে ওখানে যে ওই সাতকানিয়া, তারপরে আপনার ওই যে সন্দ্বীপ, হাতিয়া এই সমস্ত জায়গায় যখন বন্যা হতো বা ইয়ে হতো মানে মানুষজন জমি-টমি হারায় ফেলতো, তখন ওদেরকে এখানে নিয়ে এসে সেটল করা হতো। ১টা ২টা গরু, একটা অংশ জমি আর আর্মিদের গার্ড দেয়া হতো। এবং দ্যাটস হাউ দে স্টার্টেড অ্যাকচুয়ালি সেটল। এই যে আপনি যেটা বললেন যে আমেরিকাতে যেরকম করে করেছে বা এখন ওই যে যারা বলে যে মুসলিমরা যেরকম বলে যে ওয়েস্ট ব্যাংকে সরি ওই যে সেটেলমেন্ট করা হয়। এক্সাক্টলি সেম প্রসেস। ওদেরকে দিয়ে ওখানে বাঙালিদেরকে এনে আস্তে সেটেল করা হয়েছে এবং ওরা আস্তে ওই তারপরে আমার একজন ডাক্তার ছিল সেও চাকমা। না সে ছিল মারমা সরি। সে মারমা কারণ বান্দরবানে মেইনলি মারমারা থাকে আরকি। তো সে আমাকে বলতেছিল একদিন কথায় বলতেছিল চা খাচ্ছিলাম তো বলতেছিল যে, "ডাক্তার সাহেব সেই দিন কি আর আছে? আমাদের কাছ থেকে একসময় পুঁতির মালা দিয়েও জমি কিনে নেয়া হয়েছে।" হ্যাঁ? তো এই যে আপনি যে কথাগুলি বললেন, এগুলি কিন্তু আমার চাক্ষুষ দেখা। তারপরে ওই যে আরেকটা বললেন যে, ওখানকার আমি নিজেই দেখেছি যে থানচি যাওয়ার পথে একটা এলাকা পড়ে। সেখানে মেয়েরা টপলেস বেসিক্যালি। কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কেউ কিচ্ছু বলে না। কিন্তু এই বাঙালিরা যাওয়ার পরেই এদের উপরে ওই যে র‍্যাপ-ট্যাপ এগুলি রাতের বেলা সুযোগ পেলেই। তো ওদের কাছ থেকে আসলেই তারপরে আমার ওখানে একজন হিন্দু ডাক্তার ছিলেন। উনিও মানে ওই আমরা বলতাম আ লো সমতল থেকে এসেছিলেন। উনি পাহাড়ের পর পাহাড় কিনে ফেলছিল অল্প টাকায়। মানে সাঙ্গু নদীর ওই পারে অনেক জায়গা যেখানে শালবন লাগায় রাখছে সব তার। তো ওদের আসলে যেটা ছিল ওদের তো আসলে ওরা অনেকটাই আমেরিকান নেটিভ ইন্ডিয়ানদের মতো আরকি। ওরা ওদের কোনো নিজস্ব কোনো এরকম দলিল-ফলিল এগুলো কিছু ছিল না। কিন্তু ওদের কাছ থেকে আসলে এইভাবে ধীরে এই সেটেল করে বাঙালিরা এখন ইভেন থানচিতেও আমি দেখেছি। থানচিতেও আস্তে বাঙালিরা যাওয়া শুরু করলো এবং ওই মেইনলি ওই থানচির মেইন সদর এলাকায় ওই সাতকানিয়া, তারপরে আপনার ওই যে ইয়ের কি বলে ওই সন্দ্বীপ, হাতিয়া এই সমস্ত জায়গার লোকজন ওদেরকে এনে সেটেল করা হয়েছে। তো এখন এটা তো আসলে সত্যি কথা। ওদের সাথে তো অন্যায় করা হয়েছে, তাই না? এটাই এড করতে চাইছিলাম আরকি। আমার নিজস্ব অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে। আমি জানি যে আ সেনাবাহিনীর সদস্যরা মানে মাথা কেটে মাথা ঝুলায় রাখতো। হুম? হুম, মানে অন্য এদেরকে ভয় দেখাবার আতঙ্ক সৃষ্টি করার জন্য এই জিনিসও মানে আমি সরাসরি দেখি নাই মাথা কাটা মাথা আমি সরাসরি দেখি নাই। আমি কয়েকদিন পরে গেছি। আমি দেখলাম যে একটা অঞ্চলের মানুষ একদম মানে ভয়ংকর রকমের আতঙ্কগ্রস্ত, আতঙ্কিত। তারা বের হচ্ছে না। ঘর থেকেই তারা বের হয় না এবং আমি যেই পাহাড়ে ছিলাম সেই পাহাড়ের থেকে নামে না কখনো। তো আমি তাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করছি কিন্তু তারা আমার সাথে কথা বলে না। মানে আমাকে এমনই শত্রু ভাবতেছে তারা যে আমিও হয়তো তারা ভাবতেছে আমিও হয়তো মানে গোপন তথ্য নেয়ার জন্য ঢুকছি। পরে আমি অনেক চেষ্টা করে তাদের সাথে একটু কথাবার্তা বলার করছিলাম। কথা বলার পরে আমি জানতে পারলাম যে কিছুদিন আগেই একজনের মাথা কেটে মাথা ঝুলায় রাখছিল গাছের সাথে।
সেনাবাহিনীর সদস্যরা এসে মাথাটা কেটে মাথাটা ঝুলায় রাখছিল। এবং এইটা করার পরে ওই এলাকায় সবাই ভয়ে আতঙ্কে এমন আতঙ্কিত হয়ে গেছিল যে তারা আর ঘর থেকে বের হইত না। অনেকদিন তারা ঘর-টর থেকে বের হইত না। তো এই রকমের প্রচুর ঘটনা ঘটছে। এরকম আমি তো একটা ঘটনা আমি ওই সময় ছিলাম। তার কিছুদিন পরে আমি গিয়ে ওইখানে গেছিলাম। এরকমের অসংখ্য ঘটনা আছে। মেয়েদেরকে রেপ করে বেঁধে রাইখা রেপ করা হইছে এবং মানে গ্যাং রেপ করা হইছে। এগুলার অনেক, অনেক ঘটনা আছে। এত ঘটনা আছে যেগুলা মানে বইলা শেষ করা যাবে না। এই যে হ্যাঁ, কথা সত্য। এই জিনিসগুলা হচ্ছে মানে নীরব গণহত্যা চলতেছিল। বহু বছর ধরে নীরব গণহত্যা চলছে। এই জিনিসগুলা বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতেও কখনো আসে না। ঠিক যেমনটা পাকিস্তানের মেইনস্ট্রিম মিডিয়াতে যেরকম বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা যেরকম আসতো না, বাংলাদেশে রেপ হওয়া মেয়েদের কথা যেরকম আসতো না পাকিস্তান মিডিয়াতে, ঠিক একইভাবে একই পদ্ধতি, একই জিনিস এখানে দেখতে হচ্ছে আমাদেরকে। যে আমাদের দেশের আমাদের ট্যাক্সের টাকায় মানে সেনাবাহিনী গিয়ে ওইখানে গিয়ে করে মানুষ মারে, আদিবাসীদের উপর অত্যাচার করে, মেয়েদেরকে রেপ করে। আমাদের টাকায় এইটা কিভাবে সম্ভব? আমরা তো এইজন্য টাকা দিই না। আমরা তো এইজন্য ট্যাক্স দিই না। আমি বাংলাদেশে আমার কিছু টাকা পাঠাইতে হয় প্রতি মাসে আমার কিছু টাকা যায়। এইটা তো একটা রেমিটেন্স, এটার তো একটা দাম আছে। এটা থেকে তো সরকার ট্যাক্স পায়। এই টাকা দিয়ে তারা মানে অস্ত্র কিনতেছে আদিবাসীদের উপরে গুলি চালাবার জন্য। এটা আমি কিভাবে মানবো? এটা মানে কিভাবে আমি সহ্য করব? আমার টাকা দিয়ে তারা করতেছে। আমার টাকাটাও নিশ্চয়ই কারো না কারো বুকে গিয়ে ঢুকছে। আমার টাকাটা দিয়েও নিশ্চয়ই তারা কোন না কোন বুলেট কিনছে। যে বুলেটটা একজনের বুকে একটা মায়ের বুক খালি করছে নিশ্চয়ই সেই টাকা দিয়ে। এগুলা আমি কিভাবে সহ্য করব? আমার তো ক্ষমতা সীমিত। আমি তো মানে জাস্ট লাইভে বলতে পারি বা লেখালেখি করতে পারি। কিন্তু এই কথাগুলো আমাদের যতটুকুই সামর্থ্য আছে ততটুকু তো আমাদের বলতে হবে। হুম, ওয়াকার ভাই আমার মনে হয় যে আমারও বলতে হবে, আপনারও বলতে হবে। হুম, হুম। আমাদের সবারই এগুলো বলতে আমি হবে। এটা আমাদের এখানে যখন ছোটখাটো ইয়েতে হয়, আমি সবসময় বলি যে, আম আ মানে আমি নিজের চোখে দেখছি তো এবং লোকজনের সাথে কথা বলতাম, ডাক্তার হিসেবে কথাবার্তা বলছি মানুষের সাথে। I could see যে আসলে আমাদেরকে যেভাবে আমি যদি বান্দরবনে আমার পোস্টিং না হতো, বান্দরবানে যদি আমার পোস্টিং না হতো, আমি আসলে এটা দেখতে পারতাম না। তবে অনেকেই যায় কিন্তু তারা হয়তো ওইভাবে আমার মতো দেখেনি। তো আমি যখনই দেখেছি তখনই আমার কাছে মনে হয়েছে যে এগুলি তো অন্যায়। মানে এদের সাথে যেটা করা হয়েছে বা এখনো হচ্ছে, আম উল্টাটা বলা হয় আসলে। মানুষজন জানে না। আর অনেক সময় হয় কি জানেও, জেনে ওভারলুক করে। ওই যে আপনি যেটা বললেন যে নিজের বেলায় হলে সমস্যা। কিন্তু অন্যের বেলায় হলে এটা আর সমস্যা না আরকি। অনেকটা ওইরকম আরকি। হুম। হুম। ঠিক আছে হ্যাঁ, ওয়াকার ভাই ঠিক আছে। আপনি ঠিক তাহলে ভাই ভালো থাকেন। আপনি আবার ফ্রি হলে আমাকে মেইল করেন। আমি সিউর হ্যাঁ, মানে ঠিক আছে। ব্যবস্থা হ্যাঁ। একটা কি ব্যবস্থা করা যায় দেখব না। আমিও আসলে আমার কমিউনিকেশন স্কিল আমার খুবই খারাপ। আমি কমিউনিকেশন রাখতে পারি না মানুষের সাথে। অনেকের সাথে আমি কমিউনিকেট করতে পারি না। আপনি তারপরেও যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি একটু হ্যাঁ, যোগাযোগ করুন। আমি চেষ্টা করি। আমি আসলে আমার ওয়াইফ খুব অসুস্থ ছিল। এজন্য আমি পারি নাই কিছু করতে। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, ঠিক পরে আছে আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো ভালো থাকেন থাকেন আপনি। তাহলে। হ্যাঁ, বাই। বাই, বাই। তো যেই জিনিসটা বললাম যে মনে করেন এইটা মানে কেমন ধরেন আপনার আ ভাই একটা রেপ করছে। আপনি কি করবেন? হুম? সে কি করতে পারেন আপনি বলেন তো? মানে আপনার কর্মপদ্ধতিটা কি হবে? যেহেতু আপনার ভাই, আপনার পরিবারের সদস্য সেহেতু এটা ঠিক আছে। এটা কি আপনি করবেন? তাহলে তো আপনি একজন মানুষ হিসেবে নিজেকে কিভাবে দাবি করবেন যে আপনি একজন মানুষ? আপনি যদি জানেন যে এটা হইছে তাহলে তো আপনার ভাই হোক বা আপনার বাপ হোক, আপনার পোলা হোক, আপনার যেই হোক, আপনার তো সেটার বিরুদ্ধে দাঁড়াবার কথা। আচ্ছা ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই কি অবস্থা ভাই? কেমন আছেন? বলেন। এই তো ভাই কি অবস্থা ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি কিন্তু আপনি তো আমার ছবি নিয়ে রাখছেন। হ্যাঁ, ঠিক আছে ও না, এবার। না সরি ভাই এটা চেঞ্জ করতে ভাবতেছিলাম যে আপনার ছবির নিচে যদি জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা থাকে তাহলে পাবলিক কাছে একটা ভালো ইমপ্রেশন যাবে আরকি। মনে এইজন্য। হয় যেন আমার জিতাবে। তো ভাই ফারাজ ভাই কিছু লোক এসে আমার স্ট্যাটাসের নিচে কমেন্ট করতেছে। ১৫ বছর কই ছিলেন? এতদিন তো শেখ হাসিনার চামচামি করছেন। ভাই আমি নাকি শেখ হাসিনার এতদিন চামচামি করছি। কি বলে ভাই? অদ্ভুত সব কথাবার্তা। ভাই বাঙালিদের খুশি করা যাবে না আসলে। বাঙালিদের খুশি করতে হইলে যেকোনো একটা দল মানে পপুলার যে দল আছে সেই দলেরকে সমর্থন করতে হবে। পপুলার ন্যারেটিভস সমর্থন করতে হবে। তাহলে বাঙালির কাছে আপনি ইয়ে পাবেন। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আজকে কথা বলছিলাম ফারাজ ভাই এই যে পার্বত্য চট্টগ্রামে যে আদিবাসীদের উপর যে মানে যুগের পর যুগ ধরে আসলে ইয়াটা হচ্ছে। এই বিষয়ে কি আপনার কোনো মন্তব্য আছে? আম দেখেন আসিফ ভাই আমি তো ছোটবেলা থেকে আর্মিদের ব্যবহার দেখছি আরকি। তাদের ইভেন কর্মজীবনেও আর্মিদের সাথে হালকা পাতলা একটু কাজ করার সুযোগ হইছে আমার। পার্সোনালি আমি আর্মিদের সাথে ডিল করতে চাই না। আমার কাছে তাদের ব্যবহারই ভালো লাগে না। বাট আমি ওই সেন্সে চিন্তা করি যে, যেখানে একজন মানুষ বাজার করার আগে তার কাছে ইয়ে করতে হয় যে, কি, কি বাজার করব? আর্মির কাছ থেকে আগে অনুমতি দিতে হয় এবং প্রতিটা বেলায়, প্রতিটা ক্ষণে তাদেরকে নজরদারির উপর রাখে আর্মিরা। যে আর্মিরা সাধারণ মানুষকে ব্লাডি সিভিলিয়ান হিসেবে ডাকে। আর পার্বত্য চট্টগ্রামের মানুষ বিশেষ করে আদিবাসী যারা আছে তাদের কথা তো বাদই দিলাম। এবং তাদের সাথে যা করে তারা। আ আমি টু বি অনেস্ট আসিফ ভাই যদি আপনার যে স্ট্যান্ডটা, ওই স্ট্যান্ডটা আমারও আছে। যদি পার্বত্য চট্টগ্রামের লোকজন তারা মনে করে যে তারা স্বাধীনতা চায়, আমার এখানে পূর্ণ সমর্থন থাকবে। আমি জানি না তাদের সাথে আমি যুদ্ধ করব কিনা, বাট সমর্থন অবশ্যই থাকবে। এই যে মানে মানে বাংলাদেশের সেনাবাহিনী এটা তো বাঙালিদের পাইলেও তো পাছার হাড্ডি ভেঙে ফেলায়, তাই না? মনে করেন ওই যে তত্ত্বাবধায়ক 100% 100% নো মানে ডাউট অ্যাবাউট ইট। তত্ত্বাবধায়ক আমলে সেনাবাহিনী নামছিল, হ্যাঁ? তারপরে রাস্তায় কানে ধরে উঠবস করাইতো পাবলিক রে। তারপরে হচ্ছে মারতো, পিটাইতো।
মানে একদম হাড্ডি-গুড্ডি আর্মিদের ভাইঙা সাথে আর্মিদের সাথে যেকোনো প্রজেক্টে যারা কাজ করে, সিভিলিয়ান যারা কাজ করে, ধরেন কোনো একটা কনস্ট্রাকশন প্রজেক্টে বা মনে করেন আর কিসের কাজ করে, ধরেন সিকিউরিটি সার্ভিস, অনেক জায়গায় আর্মির ইয়ারা আর্মির এক্স যারা ইয়ারা ছিলেন, অফিসাররা ছিলেন, তারা অনেকে চালায় আর কি। তাদের সাথে একটু ডিল করে দেখেন বা তাদের সাথে কথা বলে দেখেন যে তাদের বসরা তাদের সাথে কি ধরনের ব্যবহার করে, বা ওই কোম্পানির যে কোনো ম্যানেজার থেকে শুরু করে যারা হচ্ছে সিভিলিয়ান, আর্মি না, তাদের সাথে কিভাবে কিরকম ব্যবহার করে আর্মি পার্সন, সেটা কথা শুনলে বুঝবেন আসলে। আমার নিজেরই বহু এই জিনিস দেখা ভাই। আমার এলাকার ছোট ভাই, হ্যাঁ? আর্মিতে ঢুকলো। মানে পড়ালেখাতে ভালো ছিল না, আর্মিতে ঢুইকা গেল। আমরা সবাই নিয়ে একটু মজা করতাম। পড়ালেখাতে ফেল করত খালি। আমরা একটু মজা-টজা নিতাম। পোলাটা আর্মিতে ঢুইকা গেল। আর্মিতে ঢুইকা না ভালো করল সে। খুব ভালো করল এবং মানে ফটাফট কয়েকটা পোস্ট পায় গেল। বেশ ভালো পোস্ট পায় গেল। এরপর দেখলাম কি তার মানে হাবভাবই একেবারে চেঞ্জ হয়ে গেল। কয়েক বছরের ভিতরেই দেখলাম তার হাবভাব একদমই চেঞ্জ। পরে সেই যেই টঙের দোকানে আমরা চাটা খাইতাম, সেই টঙের দোকানের মামারে একদিন ধাম-ধুম করে থাপ্পড়। মানে হুদাই কি যেন একটা ছোটখাটো একটা কিছু হইছে। ধাম-ধুম করে থাপ্পড় এবং বলা শুরু করল, "তুই চিনোস আমারে? যেই মামার দোকানে আমরা সেই বছরের পর বছর ধইরা খাই, বছরের পর বছর ধরে মানে চা-বিড়ি খাই। আমি তো বড় ভাই। আমি আমি কখনো ওই মামার সাথে কখনো উঁচু কণ্ঠে পর্যন্ত কথা বলি নাই। এই পিচ্চি পোলা আইসা ধাম-ধুম করে থাপ্পড়-থাপ্পড় মারা শুরু করল ওই মামারে। মানে এই জিনিসটা তখন আমরা পরে গিয়া ওইটারে ধরছিলাম। কিন্তু আমি এই জিনিসটা নিজের চোখে দেখছি যে যখন মানুষের হাতে অস্ত্র উঠা যায় না, ক্ষমতা যখন পাওয়া যায় না তখন না আর শুধু মানুষরে শুধু মানুষ মনে সেইটাই করে না না। আসিফ ভাই, শুধু অস্ত্রের জন্য না, আই থিঙ্ক তাদের যে কারিকুলামে প্রতিদিনের লাইফ চলে, খাবার থেকে শুরু করে প্রতিদিন এই টাইমে উঠতে হবে, এই টাইমে উঠলে খাবার পাবে, এই টাইমে উঠলে খাবার পাবে না, এই ভুল করলে তার এই শাস্তি, ওই ভুল করলে ওই শাস্তি, এবং তার যে সিনিয়র আছে অ্যাজ ইফ ইজ তার গড, সে যা বলবে চোখ কান নাক মুখ বন্ধ করে সেটা ফলো করতে হবে, তার সাথে কোনো ধরনের কোনো গলা উঁচু করে বা তার কোনো অর্ডারকে সেকেন্ডটাও ভাবা যাবে না, ওই অর্ডারটা পালন করতে হবে। এরকম পরিবেশে যে থাকবে, তার মধ্যে যে হায়ারার্কির একটা ইয়ার বা সোশ্যাল হায়ারার্কির একটা বিষয় চলে আসে আর কি, যে আমি সুপিরিয়র, এখানে ইউ হ্যাভ টু ফলো মি, আর তুমি যদি আমার সুপিরিয়র হয় আমি তোমাকে ফলো করতে বাধ্য। এই মেন্টালিটিটা আমি লোকজনের মধ্যে চলে আসে এবং আমরা এটা দেখছি আসি ভাই একেবারে। আমি খুব ছোটবেলা থেকে এটা দেখছি, কাজে যাওয়ার পরেও দেখছি, এবং আত্মীয়স্বজন তো আছেই। তো তো আমার আত্মীয়স্বজনের মধ্যে যারা আর্মিতে ছিলেন তারা ওইরকম খারাপ ছিল না। আত্মীয়স্বজনের সাথে এরকম খারাপ ব্যবহার বা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে নাই কখনো। বাট পড়াশোনার লাইফে, পড়াশোনার লাইফে এবং ইসের লাইফে, চাকরির লাইফে আমি আর্মিদের ব্যবহার দেখছি। হ্যাঁ, মানে তাদের মানে এই প্রশিক্ষণটাই যে মানুষকে টর্চার করা। তাদের সিনিয়ররা নিশ্চয়ই তাদেরকে বহু টর্চার করছে, বহু মানে শাস্তি দিচ্ছে। বহুবার হয়তো পান থেকে চুন খসার কারণে প্রচুর পরিমাণে শাস্তি তাদেরকে পাইতে হইছে। এবং তাদেরকে নিশ্চয়ই এই রকমের একটা মানে মাইর-টাইর, থাপ্পড়, লাথি-গুতা খাইয়ে তাদের নিশ্চয়ই উপরের পোস্ট পর্যন্ত যাইতে হইছে। এবং সেটা তারা আ শিখছে। শিখে তাদের অধস্তন যারা আছে তাদের উপর এপ্লাই করছে। এবং এটা একটা ট্র্যাডিশন তাদের। এবং একই জিনিস আমি দেখি মাদ্রাসাতেও। দেখেন মাদ্রাসাতেও একই ঘটনা ঘটে যে হুজুররা তাদের যারা ছাত্র তাদেরকে মাইরা পিটায়া হাড্ডি-গুড্ডি ভাইঙ্গা তার বড় করে। ওই ছাত্রগুলা পরবর্তীতে গিয়া ওই মাদ্রাসার যদি শিক্ষক হয়, তারা আবার নতুন বাচ্চা যেগুলো আসবে, যে বাচ্চাগুলো ভর্তি হবে, তাদের হাড্ডি-গুড্ডি ভাইঙ্গা তাদেরকে একই শিক্ষাটা দিয়ে যাবে এবং এই চক্রটা চলতে থাকবে ভাই। এই আমি চক্রটা চলতে আমি থাকবে। আমার লাইফে আমি আমার শিশুকালে সাফার করছি, তুই সাফার করবি না কেন? এই এটা থাকবে, যেমন হ্যাঁ, বাঙালি আমি মানুষ শাশুড়িরা হইছি না। যেরকম হয়, আমি মানুষ হইছি না। আমি কত ভালো মানুষ হইছি না। আরে তুই কি ভালো মানুষ হইছস রে? তুই তো মানুষ পিটাস যেমন ভাই এখনো। বাঙালি শাশুড়িরা যেমন হয়েছে, আমি শ্বশুর বাড়ি এসে এত সাফার করছি, আর তুমি সব পাকা খায় যাবা, তুমি সব হচ্ছে, তোমার কোনো সাফারিং থাকবে না, তোমার কোনো দায়িত্ব থাকবে না। ওই মেন্টালিটি যেটা আর কি থাকে, যে আমি সাফার করছি এই জন্য তোমারও সাফার করতে হবে। সেম সেম ইয়ার, কিন্তু দেখবেন বাইরের দেশের আর্মিরা, সব দেশের আর্মিরা তাদের সিভিলিয়ানদের সাথে বাজে ব্যবহার করতে পারে না কেন? কারণ তাদের আইনটা এরকম শক্ত। তাদের তুই ইয়েটা তাদের মেন্টালিটিটা আছে, যদি আমি সিভিলিয়ানদের সাথে খারাপ ব্যবহার করি, এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমার উপর পড়বে। এখানে আইনের অ্যাকচুয়ালি সুষ্ঠু ব্যবহার আছে, যেটা তো ভাই বাংলাদেশে নেই। যেখানে বাংলাদেশে আছে আপনার পাওয়ার থাকলে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো এখানে যে আর্মিরা তো ইয়েটা নীতি নিয়েই নেয় আর কি, ওই ধরনের হ্যাঁ, এই যে কার্যক্রম নিয়ে নেয় হাতে। এই আর্মি যে এত পাওয়ারফুল, হ্যাঁ? এটাই বাংলাদেশ, পাকিস্তান এবং এই দেশগুলাতে এগুলা দেখা যায়। কিন্তু ইউরোপে যে আসলে আর্মি আছে, এক্সিস্ট করে, হ্যাঁ? এটাই আমরা কখনো টের পাই নাই। এখন পর্যন্ত কখনো মানে ট্রেনে মাঝে আর্মির ড্রেস পইরা একটা লম্বা চওড়া এইরকম শক্ত সামর্থ্য কিছু ছেলেপেলে উঠে। ছেলে-মেয়ে ২ টাই। মেয়েগুলাও সেরকম। মানে দেখলে আপনি মনে করেন ওখানেই একটু ফিট খায়া যেতে পারেন। সুন্দরীও আবার মানে এটা বডি। আপনার কাছে প্রযোজ্য ভাই, আমার কাছে না। ও আপনি তো আলফা। আলতো ভাই, তো আলতো আলফা। ভাই। কিন্তু সেই রকমের সুন্দরী, সেরকমের ফিগার তাদের, হ্যাঁ? দেখলেই আপনি বুঝবেন যে মানে এক্সারসাইজ কইরা বডি-টডি বানায় একেবারে সেরকম। কিন্তু এরা মানে নরমাল যাত্রীর মতো উঠে, আবার নরমাল যাত্রীর মতো নাইমা যায়। তাদেরকেও টিকিট চেক করে। "এই তোমার টিকিট কই?" টিকিট না থাকলে তাদেরকে খবর করে ফেলায়। একই। তাদের সাথে আমি কখনো দেখি নাই একই লাইনে ধইরা দাঁড়ায়, তারা সুপারমার্কেটে যায়, কেনাকাটা করে। কখনো তাদের এরকম কিছু দেখি নাই যে তারা নিজেদেরকে স্পেশাল কিছু মনে করবে। কিন্তু বাংলাদেশে দেখেন একটা আর্মি সে মনে করে সে তো কিনা লইছে বাংলাদেশ। বাংলাদেশের অর্ধেকটা তার বাপের। এই হচ্ছে সমস্যা বাংলাদেশের। একটু ক্ষমতা পাইলেই, একটু কিছু পাইলেই
তারা এটা করবে এবং এটা চক্রাকারে চলতে থাকবে। একজন আরেকজনের উপর এপ্লাই করবে, সে তার আরেকজনের উপর এপ্লাই করবে। এই যে যেই মুদির দোকানের যে মামারে আর্মিটা পিটাইলো, সেই মামাটাও নিশ্চয়ই একই কাজ করবে। সে মাইরটের খায় তার মেজাজ-টেজাজ খারাপ হবে। সে কি করবে? ওই দোকানে যে তার নিচে তার আন্ডারে যে চাকরি করতেছে, তার আন্ডারে যে কাজ করতেছে, ওই ছেলেরে ধইরা দিবে ২ টা থাপ্পড় হুদাহুদি মনে করেন। "ওই তুই এটা করলি কেন, হ্যাঁ? তুই চাটা এমনে বানাইলি কেন?" তো সেই বাচ্চাটা যখন আবার এই মাইরটা খাবে, তারও তো এটা পাস করতে হবে। আর কারো কাছে তো পাস করতে হবে। এটা তো একজন মানুষের ভিতরে যখন এই জিনিসটা একবার ঢুকে, মানে ধরেন একজন মানুষ যখন মানুষ তো ডিপ্রেশন এর ভিতরে চলে যায়। এই জিনিসটা থাকলে মানুষ তো ডিপ্রেশন এর ভিতরে চলে যায়। নিজেকে তখন স্যাটিসফাই করার জন্য তার আরেকজনের উপরেই সেই জিনিসটা চালাইতে হয়। তখন সে এভাবে চক্র আকারে এই বাচ্চাটা হয়তো একটা কুকুরের উপরে বা একটা বিড়ালের উপরে এটা এপ্লাই করবে। সেই বিড়ালটা হয়তো তখন এই মাইরটা খায় বা কুকুরটা মাইরটা খেয়ে পাগল হয়ে যাবে। এইভাবে সমাজের ভিতরে একটা চক্র চলতে থাকবে। মাইরপিটের চক্র চলতে থাকবে। আপনাদেরকে এই জিনিসগুলো আমরা বহুবার আমরা বুঝাইছি, বহুবার বলছি। কিন্তু কোন লাভ দেখি না। বাংলাদেশে কোন পরিবর্তন দেখি না। এটা হচ্ছে মানে কথা যে কোন পরিবর্তন দেখতে পাচ্ছি না। অবশ্য আমাদের কথা কয়জন মানুষই বা শোনে বা শুনবে। কিন্তু আমরা তো এই জিনিসগুলা বন্ধ করার কথা বলতেছি। এগুলো তো বন্ধ করতে হবে। এগুলা তো অনন্তকাল ধরে চলতে দেয়া যায় না। তাই না? আপনারা একটু চিন্তা করেন এগুলা এবং আরেকজনকে উৎসাহী করেন যে কিভাবে এই জিনিসগুলা বন্ধ করা যায়। আচ্ছা ফারাজ ভাই আবার চলে আসে। ফারাজ ভাই আপনার কি নেটের সমস্যা নাকি? আচ্ছা ঠিক আছে তাহলে আরেকজনকে যুক্ত করি। ফারাজ ভাই কোন কথা শুনতে পাচ্ছি না ফারাজ ভাই। তাহলে আরেকজনকে আমরা যুক্ত করি। আ মানুষ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। সরি হ্যাঁ ভাই, ভাই, আমার শুনতে নেটটা একটু পাচ্ছেন? স্বাধীন হয়ে গেছিল আরকি। আচ্ছা। হ্যালো। হ্যাঁ, মানুষ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। আচ্ছা ভাই, আমি অনেকক্ষণ যাবতই কথা বলতে চাচ্ছি। তো এখন অবশেষে যুক্ত করলেন। তো এজন্য অনেক ধন্যবাদ। আমি কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলেন। হ্যাঁ, ভাই বলেন। মানুষ আপনি বলেন, কথা বলেন। হুম, কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ যদি সর্বশক্তিমান হয় এবং উনি হচ্ছে সর্বজ্ঞানী, পৃথিবীর বা মহাবিশ্বের সবকিছু ওনার জ্ঞানের মধ্যে আছে। তো হিন্দুরা মূর্তি পূজা করে, এর জন্য আল্লাহর হিংসা হবে বা জেলাস ফিল হবে। এই বিষয়টা একটু বুঝতে পারি না। মানে এটা একটু আমাকে বুঝিয়ে বলেন যে এটা কেন হয়? মুসলিমরা কেন এরকম মনে করে? আল্লাহ হচ্ছে ১৫ বছর বছর বয়সী কিশোরী প্রেমিকার মতো, বুঝছেন? আচ্ছা আপনাকে একটু মিউট করে কথা বলি। আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে। না, ফারাজ ভাই আপনার এখান থেকে সাউন্ড হচ্ছে। ফারাজ ভাই আপনি কি একটু মিউট করে রাখেন। তো আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে আল্লাহ হচ্ছে ১৫ বছর বয়সী কিশোরী প্রেমিকা থাকে না? সেই কিশোরী প্রেমিকার মতো। সে হচ্ছে আপনি যদি অন্য কোনো মেয়ের দিকে তাকানো তাইলেও সে মনে করেন গোস্সা খায়া যাবে। গাল ফুলায় বইসা থাকবে সাত আসমানের উপরে এবং সারাক্ষণ তার প্রশংসা করতে হবে। সারাক্ষণ তাকে মিষ্টি কথা বলতে হবে। তোমার এটা সুন্দর, তোমার ওইটা ভালো, তুমি এটা ভালো, তুমি সেটা ভালো। তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো, অনেক ভালো তুমি, অনেক বড় তুমি, অনেক সুন্দর তুমি। এটা দিনের ভিতরে ঘুরায় আপনার বলতে থাকতে হবে। তাইলে সে খুশি। হ্যাঁ? আরে আমার অনেক প্রশংসা করছে আজকে। আসিফে আমার অনেক প্রশংসা করছে। আমি খুবই খুশি হইছি আজকে। হ্যাঁ? মানে ওই যে ১৫ বছরের বালিকা প্রেমিকা আছে না? এই মানে আমরা যখন দেশে-টেশে যখন আ কম বয়সী যাদের প্রেমিকা-টেমিকা থাকে তারা যে মানে সেই প্রেমিকারা এই জিনিসগুলা পছন্দ করে। এই জিনিসগুলা এনজয় করে তারা। হ্যাঁ? আল্লাহ পাক হচ্ছে সেই রকমের একটা বালিকা প্রেমিকা। হুম? যে সারাক্ষণ প্রশংসা, সারাক্ষণ তোষামোদী, সারাক্ষণ এইটা সেটা তুমি ভালো, তোমার গিফট এইটা এলো গিফট এইভাবে ভাল লাগে। এবং অন্য কোন মেয়ের দিকে তাকাইছেন তো খবর আছে। হ্যাঁ? ওই তুই আমার মেয়ের দিকে তাকাইছস? কত বড় সাহস তুই আমার সাথে প্রেম করে তুই আরেক ছেলের দিকে তাকাইলি কে? আরেক ছেলের তোর ফ্রেন্ড লিস্টে আছে কে? মানে সে চেতে যাবে। হ্যাঁ? তো এই হচ্ছে আল্লাহ পাকের চরিত্র। আল্লাহ পাক একজন কিশোরী প্রেমিকা সেটা আমি বলতে পারি। এছাড়া আর কি বলব? ফারাজ ভাই আপনার কি মানে ইয়া ঠিক হইছে দেখেন তো? স্পিকার ঠিক হইছে কিনা? ভাই এখানে কি সমস্যা হচ্ছে এখন? এখন কি কোনো আওয়াজ আসতেছে? আওয়াজ একটু আসতেছে হ্যাঁ। তো তবে এটা মানে সহ্য করা যায়। কিন্তু আওয়াজ আসার তো কথা না আসিফ ভাই, সবই তো অফ আসলে। আমি কি আপনার ইয়াটা আপনি কি আপনার মাইক্রোফোনটা আপনার সেটিংস এ গিয়ে আ ইয়াটা চেক করবেন? ঠিক আছে নাকি সবকিছু? ওকে আসিফ ভাই, আমি দেখতেছি। আচ্ছা তাহলে আমি পরের জনকে যুক্ত করি। উনি চলে গেছেন। যিনি যুক্ত হয়েছিলেন তিনি চলে গেছেন। পরের জনকে যুক্ত করি। ডিসকভারিং আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। ভাই কেমন আছেন? ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন। জি ভাই, অনেকদিন ধরে আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতেছি আরকি। তো আজকে ফাইনালি যুক্ত হলাম। জি, আমি সৌদি আরব থেকে বলতেছি আরকি। আচ্ছা বলেন। ভাই অনেকদিন ধরে আপনাদের লাইভগুলা দেখি। ভালো লাগে, আপনাদের কথাগুলা ভালো লাগে। তো আসলে ইসলাম ধর্ম সম্পর্কে আমি জানি অনেক কিছুই। কোরআন হাদিসও পড়া আছে। তো আসলে ভাই বাংলাদেশে থাকলে যা কিছু দেখতাম,
সৌদি আরবে আইসা যা কিছু দেখতেছি দেখা মানে কি বলবো? মানে ইসলাম ধর্মের প্রতি আমার শ্রদ্ধাটা উঠে গেছে। আপনার দিনী ভাইরা আপনাকে অনেক ভালোবাসে তো নাকি? দিনী ভাই বলতে ভাই সৌদি আরবে আইসা যা কিছু দেখতেছি মানে এগুলো আসলে ইসলামের সাথে যায়ও না। মানে তারা যেগুলা করতাছে মানে এগুলি মানে সবাই যে বলে সৌদি কিসের কথা আরব বলতেছেন একটু স্পষ্ট করে বলেন, সৌদি আরবে কি মানে এই যে মানবাধিকার বা মানে যারা হুজুররা যা বলে ওয়াজে মানে মানবাধিকার সৌদি আরবে আছে। আসলে সৌদি আরবে এসে দেখতেছি যে ওরা মানবাধিকারের ধারে কাছেও নাই। মানে মানুষকে যেভাবে ট্রিট করে মানে নিজের গুলাম যেভাবে নিজেকে ট্রিট করে মানে এরকম। হ্যাঁ। মানে বাঙালিদেরকে ভারতীয়দেরকে ফকিন্নি মনে করে, মিসকিন মনে হ্যাঁ, করে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, মিসকিন মনে করে। তারপরে আমি ছোট থেকে শুনে আসতেছি যে ইসলাম ধর্মে কোনো জাতিভেদ প্রথা নেই। হুজুররা তো বলে সবসময় ওয়াজে। আসলে দেখতেছি এদের মধ্যেই সবচেয়ে বেশি জাতিভেদ প্রথা। হুম। সেটা আমরা জানি, ভালোভাবেই জানি আমরা। আমরাও ইউরোপেও আমি দেখি যে এখানে যে আরবগুলা সেগুলা হচ্ছে সবচেয়ে খাটাস হচ্ছে এরা। এদেরকে দেখলেই মানুষজন মানে দূরে, দূরে থাকে। একটু অন্যদিকে চলে যায় আরকি। এদের সাথে যেন পড়তে না হয়। এদের সাথে যেন এক ইসে না থাকতে হয়। হুম, এদেরকে মানে যতটা দূরত্ব এটা তো বজায় রাখা যায় ততটা ভালো আরকি মানুষের জন্য। মানে আমাদের বাংলাদেশের হুজুররা যেভাবে বলে মানে এখানে এসে দেখলাম পুরাই উল্টা। একদম আপনার সাথে মানবাধিকারের একমত। মানবাধিকারের কিছু নাই, একদম চিটাফাটা নাই। মানে হুজুরা তো বলে যে জাতিভেদ প্রথা সৌদি আরবে নাই, ইসলামে নাই। এখানে সবচেয়ে বেশি। ঠিক আপনার সাথে আমরা একমত। আর কি ডিসকভারিং ভাই আর কি কিছু বলবেন আপনি? মানে এমনিতেই আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য অনেকদিন ধরে আপনাদের কথা শুনি তো ভালো লাগে। এজন্য আপনাদের সাথে একটু কথা বললাম আরকি। আচ্ছা ঠিক আছে। আমাদেরও খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি তাহলে আমাদেরকে একটা মেইল করেন। যদি আপনি ইন্টারেস্টেড হন আমাদের সাথে মানে মাঝে, মাঝে আলোচনা করার জন্য তাহলে আমাকে একটা মেইল করেন। জি, আমি জি ভাই একটু অবশ্যই, অবশ্যই। তাহলে আপনার সাথে পরে কথা বলে নিব না। ঠিক আছে? জি, জি অবশ্যই, অবশ্যই। আচ্ছা তাহলে আজকে বিদায় জানাই। ওকে, ওকে ভাই, ওকে ভাই ভালো থাকবেন। আচ্ছা, আপনি ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে দেখি। ফারাজ ভাই আপনি কি কিছুক্ষণ কন্টিনিউ করবেন? আমি কি ঘুরে আসতে পারি? আসিফ ভাই আমার এখানে ঠিক আছে এখন আওয়াজ ঠিক আছে? একদম ঠিক আছে। হ্যাঁ। আসিফ ভাই জাস্ট ঘোরার আগে একটা ছোট জিনিস বলি আসিফ ভাই যে রেসিজম সম্পর্কে যেটা বললো আর কি। আপনি কি ইমাজিন করতে পারেন যে ধরেন একজন আফ্রিকান ব্যক্তি মুসলমান সে গেছে কোনো সৌদি আরবের কোনো শেখের মেয়েকে বিয়ে করতে, ইমাজিন করতে পারেন নেক্সট স্টেপটা কি হবে? মানে অফার দিতে শেখের গেছে মেয়ে বিয়ে করার জন্য। শেখের মেয়ে তো গুলি-টুলি করে দিবে আমার মনে হয়। তো শেখের কাছে প্রস্তাব নিয়ে গেছে যে তার মেয়েকে সে বিয়ে করবে। চিন্তা করতে পারেন এখানে তো ইসলামে তো সো কল্ড সেই রেসিজম নাই তাই না, সবাই ভাই ভাই। সে যদি রিজন হেড হয় কি জানি ভাই রসুনের মতো চেহারা না কি জানি একটা আছে, সেও লিডার হতে পারে এই হ্যাঁ, সে হ্যাঁ, এরকম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো অমিত ভাই চলে আসছে আমাদের আ খগেন কবিরাজ ভাই চলে আসছে। কি অবস্থা অমিত ভাই কেমন আছেন? গুড ইভনিং আসিফ ভাই, ফারাজ অর্ণব ভাই। এই তো চলছে আসিফ ভাই। আপনি কেমন? অনেকদিন পরে আপনাকে দেখলাম। আমি তো ভালোই আছি। আম আমি এই যে সেদিন কনসার্টে গেছিলাম অমিত ভাই। লিঙ্কিং হ্যাঁ, পার্কের দেখলাম কনসার্টে ভিডিও। গেছি। হ্যাঁ, দারুণ, আমি দারুণ দেখলাম ভাই। ভিডিও। অসাম, অসাম অভিজ্ঞতা। আমি দেশের দেশের প্রধানমন্ত্রী এত বড় একটা ক্ষতি করে পার্টি করতে গেছিলেন আপনি, এই যে হচ্ছে আপনাদের সকল মানবতা। ভালো করেছেন আসিফ ভাই। একটা মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম অ্যাচিভমেন্ট। হ্যাঁ, চেস্টার থাকলে আর ভালো হইতো কিন্তু কি আর করা। বেচারা মরে গেছে। বেচারা সুইসাইড খায়। আচ্ছা অমিত ভাই কি নিজেই সরি ব্যাকসেল আমার 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 চাপে ব্যাক চলে গেছে আর কি সরি। দেশে যেদিন চলে আসবে শিবির চলে আসবে পাওয়ারে, সেদিনও ভাই আমি কনসার্টে যাই আপনারা ছবি দিন দেখেন ভাই, এই রিভেঞ্জ আমি নিবই আসি ভাই। যদিও আপনি রিভেঞ্জ নেওয়ার জন্য কোনো কাজই করেন নাই, আমার কাছে এটা রিভেঞ্জ হিসেবে নোট লিখলাম এবং এটা রিভেঞ্জ আমি নিব। হ্যাঁ, আপনারা যদি অমিত ভাই যদি জার্মানি কখনো ঘুরতে আসেন আপনারা নিয়েও একবার যাবো। ফারাজ ভাই আপনিও দেখেন। শিওর, একবার আমরা শিওর। সবাই মিলে একবার কোন একটা কনসার্ট মেটালিকা থাকলে সবচেয়ে ভালো। মেটালিকা সেই সময় আসলে সবচেয়ে ভালো। মজা হবে। ঠিক আছে আমার অমিত ভাই। আমার কাছে সবচেয়ে মজা লাগে ভাই জার্মানির যে ন্যাশনাল অ্যান্থেম আছে না, এটা অসাধারণ লাগে আমার কাছে। কটমটা। অমিত ভাই আপনি তো আছেন কিছুক্ষণ নাকি? আছি খানিকক্ষণ আসিফ ভাই। তাহলে ফারাজ আমি ভাইয়ের একটু সাথে ঘুরে আছি আসি। আমি খানিকক্ষণ। কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই। আসতেছি আবার। ঠিক আছে।